Dear learners, welcome to the NDCM online class. Today I am going to discuss about the classification of verb. This is Mahmudul Hassan, lecturer in English, Notre Dame College, Mymensingh. Before starting, I would like to discuss about the definition of verb. A verb is a word that shows action. অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কার্যকে প্রকাশ করে। এখানে জাম্পিং গার্ল, দ্য বেবি স্লিপস, এ ম্যান ইটস এ বার্গার প্রত্যেকটি তাদের কার্যকে নির্দেশ করছে। ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তো আজকে আমরা যে ভার্বগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রিন্সিপাল অর লেক্সিক্যাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কোপুলেটিভ অর লিঙ্কিং ভার্ব, জিরান্ড, পার্টিসিপল, কজেটিভ ভার্ব, কগনেট ভার্ব, impersonal verb, reflexive verb, reciprocal verb, prepositional verb, phrasal verb, coercive verb, inquisitive verb, verbs of perception, stative or non-conclusive verb, event verb, regular and irregular verb. Principal verb or lexical verb. A principal verb can stand on their own in a sentence. They don't need the help of another verb to make a sentence meaningful. The principal verb is also called the lexical verb or the main verb. প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য প্রয়োজন নেই। প্রিন্সিপাল ভার্বকে লেক্সিক্যাল ভার্ব অথবা মেইন ভার্বও বলা হয়। প্রিন্সিপাল ভার্বকে অ্যাকশন ভার্বও বলা হয়। অ্যাকশন ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যা ডাইনামিক ভার্ব নামেও পরিচিত। Action verb that explains what the subjects of the sentence is doing or has done. অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট সে কি করছে, তার অ্যাকশনটা কি তা মূলত প্রকাশ করে অ্যাকশন ভার্ব। যেমন প্লে, কুক, রান, সুইম, লাভ, রিড, স্লিপ, বার্ক এগুলো অ্যাকশন ভার্ব, কারণ ডিরেক্ট এই ভার্বগুলো একটি সেন্টেন্সের সাবজেক্ট কি করছে তা প্রকাশ করে। Auxiliary verbs. An auxiliary verb is a verb that changes or helps another verb. Auxiliary verb এমন এক ধরনের ভার্ব যা অন্য ভার্বকে সাহায্য করে অথবা পরিবর্তন করে। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বকে প্রাইমারি অক্সিলারি বলা হয়। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, উইল বি। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ। এবং ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, উইল ডু। অক্সিলারি ভার্ব মূলত সাহায্য করে টেন্স, মুড এবং ভয়েস প্রকাশের ক্ষেত্রে। Modal verbs. A modal verb is a type of auxiliary verb that is used to indicate modality. অর্থাৎ মোডাল ভার্ব হচ্ছে এমন এক ধরনের সাহায্যকারী ভার্ব যা ক্রিয়ার কার্যের ধরনকে নির্দেশ করে। একে এক্সপ্রেসিং দ্য মুড অফ ভার্বও বলা যায়। মোডাল ভার্ব মূলত লাইকলিহুড বা সম্ভাব্যতা, অ্যাবিলিটি বা সামর্থ্য, পারমিশন, অনুমতি বা পসিবিলিটি, সম্ভাব্যতা ইত্যাদি প্রকাশ করে। যেমন টু অফ মাই ফ্রেন্ডস ক্যান প্লে গিটার, আমার দুজন বন্ধু গিটার বাজাতে পারে। এখানে ক্যান প্লে গিটার দিয়ে তাদের গিটার বাজানোর সক্ষমতাকে বোঝানো হচ্ছে। এখন টাইপ অনুসারে মোডাল ভার্ব কি ধরনের অর্থ প্রকাশ করে তার একটি ছক আমরা এখানে দেখব। যেমন ডেভিড ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, ডেভিড 3টি ভাষায় কথা বলতে পারে। এখানে মোডাল অক্সিলারি ডেভিডের সক্ষমতাকে প্রকাশ করছে। ক্যান আই সিট ইন দ্যাট চেয়ার প্লিজ, আমি কি এই চেয়ারটিতে বসতে পারি? এখানে মোডাল অক্সিলারি অনুমতি চাইছে। ইউ শুড ভিজিট ইউর ডেন্টিস্ট অ্যাট লিস্ট টুয়াইস এ ইয়ার, তোমাকে
অন্তত বছরে 2 বার তোমার ডেন্টিস্টের সাথে দেখা করা উচিত। তো এখানে মডেল অক্সিলারি শুড পরামর্শ হিসেবে কাজ করছে। I must memorize all of these rules about tense. আমাকে টেন্সের সবগুলো রুলস মুখস্থ করতে হবে। এখানে মডেল অক্সিলারি অব্লিগেশন বা বাধ্যবাধকতাকে বোঝাচ্ছে। It looks nice but it might be very expensive. এটা দেখতে অনেক সুন্দর কিন্তু হতে পারে এটা অনেক দামি। এখানে মডেল অক্সিলারি সম্ভাব্যতাকে প্রকাশ করছে। মডেল অক্সিলারি এবং অক্সিলারি ভার্ব গুলোকে খুব সহজে মনে রাখার জন্য আমরা এই সংটি গাইতে পারি। helping verbs, there are 23. Am, is, are, was and were, being, been and be. Have, has, had, do, does, did, shall, should, will and would. There are 5 more helping verbs: may, might, must, can, could. Finite verbs. A verb which is limited by the number of the person of its subjects and also on the tense of the subject. অর্থাৎ সাবজেক্ট ও টেন্স অনুযায়ী যে ভার্বের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। অন্যভাবে বলা যায় ফাইনাইট ভার্ব কমপ্লিটস এ সেন্টেন্স, অর্থাৎ ফাইনাইট ভার্ব সবসময় একটি বাক্যকে পরিপূর্ণ করবে। অথবা অন্যভাবে বলা যায় যে ভার্বের 3টি রূপ রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, এই 3টি রূপ রয়েছে, সেই ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব সাবজেক্ট এবং টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ভার্বের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন নেই। যেমন আমরা যদি দেখি দ্য থিফ এসকেপড অ্যাগেইন, অর্থাৎ চোরটি আবার পলায়ন করেছে। এখানে এসকেপড এর অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন নেই এবং এসকেপড এখানে নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। পাশাপাশি এসকেপড ইডি যুক্ত হওয়াতে এই ভার্বের টেন্সকেও প্রকাশ করছে। Non-finite verbs. Non-finite verbs do not change their form even when the person or the number of the subject changes, nor on the tense of the sentence. সহজভাবে বলতে গেলে যে ভার্ব সাবজেক্ট ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না সেই ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলে। অন্যভাবে বলা যায় নন ফাইনাইট ভার্ব ডাজ নট কমপ্লিট এ সেন্টেন্স, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব একটি বাক্যকে পরিপূর্ণ অর্থ দিতে পারে না। এর জন্য ফাইনাইট ভার্বের সাহায্যের প্রয়োজন হয়। নন ফাইনাইট ভার্বকে 3 ভাগে ভাগ করা যায়: জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। জিরান্ড ভার্ব এবং নাউনের মতো কাজ করে, পার্টিসিপল ভার্ব এবং এডজেক্টিভের মতো কাজ করে। ইনফিনিটিভ সাধারণত টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ নিজে থেকে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। ইনফিনিটিভ বাংলা ক্রিয়ার শেষে একটি একার যোগ করে, যেমন গো মানে যদি যাওয়া হয়, টু গো মানে যেতে। এখন যদি বলা হয় হি টু গো, সে যেতে, তাহলে এই টু গো এখানে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু এখানে যদি বলা হয় হি ওয়ান্টস টু গো, সে যেতে চায়, তাহলে এই ওয়ান্টস ফাইনাইট ভার্বটি নন ফাইনাইট ভার্ব টু গোকে সাহায্য করছে। ইনফিনিটিভ ভার্ব কয়েক প্রকারের হয়ে থাকে: প্রেজেন্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ ইত্যাদি। প্রেজেন্ট ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্মকে প্রেজেন্ট ইনফিনিটিভ বলে। পারফেক্ট ইনফিনিটিভ টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে পারফেক্ট ইনফিনিটিভ বলে। যেমন আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ, এর অর্থ হয় আমি তোমাকে জ্বালাতন করে ফেলার জন্য দুঃখিত। এছাড়া প্যাসিভ ইনফিনিটিভ টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে প্যাসিভ ইনফিনিটিভ বলে। যেমন
এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি। তাহলে এখানে টু বি ওপেনড একটি প্যাসিভ ইনফিনিটিভের উদাহরণ। এরপর আমরা যে ইনফিনিটিভটি সম্পর্কে জানব তা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভে সাধারণত টু উজ্জ থাকে। টু ইজ ইউজুয়ালি omitted when the infinitive is used after several common verbs. যেমন ইট মেড দ্য উইন্ড ব্লো। এখানে ব্লো ভার্বটি একটি বেয়ার ইনফিনিটিভ, কারণ এখানে ব্লো এর পূর্বে টু উজ্জ রয়েছে। আই হ্যাড বেটার গো হোম। এখানে গো একটি বেয়ার ইনফিনিটিভ, কারণ আই হ্যাড বেটার টু গো হোম এটি না বলে আমরা বলছি আই হ্যাড বেটার গো হোম। এবার ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বসের একটি তুলনামূলক পার্থক্য দেখব। ফাইনাইট ভার্ব ভার্বের মতো কাজ করে, নন ফাইনাইট ভার্ব ভার্বের মতো কাজ করে না। ফাইনাইট ভার্ব একটি বাক্যের মেইন ভার্ব হিসেবে কাজ করে। নন ফাইনাইট ভার্ব নাউন, এজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে। ফাইনাইট ভার্ব একটি বাক্যের পার্সন, নাম্বার এবং টেন্সকে নির্দেশ করে। নন ফাইনাইট ভার্বস একটি বাক্যের পার্সন, নাম্বার এবং টেন্সকে নির্দেশ করে না। ফাইনাইট ভার্ব প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। নন ফাইনাইট ভার্বস ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলকে বলা হয়। ফাইনাইট ভার্বস ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজে বসতে পারে। নন ফাইনাইট ভার্বস ইনফিনিটিভাল, পার্টিসিপল এবং জিরান্ড পার্টিসিপল ক্লজে বসতে পারে। ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। A transitive verb requires an object in the form of a noun or pronoun to complete its meaning. Transitive verbs are used with a direct object. অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্টের প্রয়োজন হয় এবং এই অবজেক্টটিকে অবশ্যই কোনো নাউন বা প্রোনাউন হতে হবে। ট্রান্সিটিভ ভার্ব বিশ্লেষণ করলে আমরা নিম্নোক্ত বিষয়গুলো দেখতে পাই। A transitive verb has a direct object, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকতে হবে। ট্রান্সিটিভ ভার্ব ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। ট্রান্সিটিভ ভার্বকে একটি অ্যাকশন ভার্ব হতে হবে। ট্রান্সিটিভ অবজেক্ট ইজ আইদার এ নাউন অর প্রোনাউন, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্বের পর যে অবজেক্টটি থাকবে সেটিকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। Answers whom or what after the action verb. ট্রান্সিটিভ ভার্বের পর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটি ট্রান্সিটিভ ভার্ব হবে। আর যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া না যায় তাহলে সেটি ইনট্রান্সিটিভ ভার্ব হবে। ট্রান্সিটিভ অবজেক্ট ক্যান নেভার বি এ প্রিপোজিশনাল ফ্রেজ। ট্রান্সিটিভ অবজেক্টটি কখনো প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারবে না। আমরা যদি উদাহরণটি লক্ষ্য করি, দ্য টিচার টট এ নিউ লেসন। শিক্ষক একটি নতুন লেসন শিক্ষা দিয়েছিল। যদি প্রশ্ন করা হয় শিক্ষক কি শিক্ষা দিয়েছিল, উত্তরে আসছে এ নিউ লেসন। তাই যেহেতু কি দিয়ে প্রশ্ন করে এখানে উত্তর পাওয়া যাচ্ছে এ নিউ লেসন, তাই টট এ ক্ষেত্রে ট্রান্সিটিভ ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বস বা অকর্মক ক্রিয়া। An intransitive verb is an action verb that doesn't require the addition of a direct object or indirect object to complete its meaning. অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্বের অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্টের প্রয়োজন নেই। অন্যভাবে বলা যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া না যায় তাহলে উক্ত ভার্বটিকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন দ্য টিচার টট ইফেক্টিভলি। শিক্ষক কার্যকরীভাবে শিক্ষা দিয়েছিল। এখন যদি প্রশ্ন করা হয় শিক্ষক কি শিক্ষা দিয়েছিল বা কাকে শিক্ষা দিয়েছিল, তাহলে ইফেক্টিভলি এর দুটির কোনোটিরই উত্তর দিতে পারছে না। তাই টট এক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব বা ডাবল অবজেক্ট ভার্ব।
Factitive verb. When any transitive verb cannot complete the meaning of a sentence without the help of extra object, it is called factitive verb. অর্থাৎ আমরা জানি ট্রানজিটিভ ভার্বের অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্টের প্রয়োজন হয়, কিন্তু কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে যেগুলো একটি অবজেক্ট থাকা সত্ত্বেও পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। তার জন্য বাড়তি আরেকটি অবজেক্টের প্রয়োজন হয়, আর তাই এই ধরনের ট্রানজিটিভ ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বা ডাবল অবজেক্ট ভার্ব বলা হয়। আমরা যদি উদাহরণে দেখি, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। যদি প্রশ্ন করা হয় উই ইলেক্টেড আমরা নির্বাচিত করি, আমরা কি নির্বাচিত করি, তাহলে একটি অবজেক্ট পাওয়া যায়, উই ইলেক্টেড হিম আমরা তাকে নির্বাচিত করি। কিন্তু এ তো পুরোপুরি অর্থ আসছে না, কারণ আমরা তাকে কি নির্বাচিত করি। তাহলে আরেকটি অবজেক্টের এক্ষেত্রে প্রয়োজন হয়, আর সেটা হচ্ছে ক্যাপ্টেন। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করি। যেহেতু ইলেক্টেড ট্রানজিটিভ ভার্বটির অর্থ একটি অবজেক্ট দিয়ে পুরোপুরি প্রকাশ পাচ্ছে না, তাই এটার জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয়, আর তাই ইলেক্টেড এই বাক্যে ফ্যাক্টিটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্বস বা লিঙ্কিং ভার্বস। It is a verb form that joins a subject to an adjective or to another noun. অর্থাৎ কোপুলেটিভ ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যা সাবজেক্টের সাথে কোনো এজেক্টিভ অথবা কোনো নাউনকে যুক্ত করে। যেমন জয়নিতা ইজ মাই আন্ট। এখানে মাই আন্ট জয়নিতার কমপ্লিমেন্ট রূপে বাক্যে বসেছে এবং ইজ লিঙ্কিং ভার্ব হিসেবে সাবজেক্ট এবং মাই আন্টকে সংযুক্ত করেছে। কোপুলেটিভ ভার্বকে অন্যভাবে বিশ্লেষণ করলে বলা যায়, কোপুলেটিভ ভার্ব এক ধরনের ইনট্রানজিটিভ ভার্ব, আর আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে যেগুলো একটি অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, তাই এই ধরনের ইনট্রানজিটিভ ভার্বকে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন বলা হয়। আর এই ধরনের ইনট্রানজিটিভ ভার্ব এর অর্থ প্রকাশের জন্য একটি বাড়তি অবজেক্টের প্রয়োজন হয়, আর তাই এই ধরনের ইনট্রানজিটিভ ভার্বগুলোকে কোপুলেটিভ ভার্ব বলে। জিরান্ড। এ জিরান্ড ইজ এ নাউন মেড ফ্রম এ ভার্ব বাই অ্যাডিং আইএনজি। অর্থাৎ জিরান্ড হচ্ছে এমন এক ধরনের নাউন যা ভার্ব থেকে তৈরি হয় এবং উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। অন্যভাবে বলা যায়, আইএনজি যুক্ত ভার্বকে জিরান্ড বলে এবং এটি একাধারে ভার্ব এবং নাউনের মতো কাজ করে। জিরান্ড বাক্যের বিভিন্ন পজিশনে বসতে পারে, যেমন সাবজেক্ট হিসেবে রানিং ইজ গুড ফর ইউর হার্ট। এখানে দেখতে পাচ্ছি জিরান্ড সাবজেক্ট হিসেবে বাক্যে বসেছে। ডিরেক্ট অবজেক্ট হিসেবে হি হেটস ওয়াকিং আপ আর্লি। সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে হোয়াট আই ডিসলাইক মোস্ট ইজ রিপিটিং মাইসেলফ। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আই স টম রাইডিং হিজ বাইক। অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে আই এম ইন্টারেস্টেড ইন ইমপ্রুভিং মাইসেলফ। অবজেক্ট অফ এ পজিটিভ হিসেবে শি ডাজন্ট লাইক ইউর বসিং হার অ্যারাউন্ড। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জিরান্ড বিভিন্ন পজিশনে বাক্যে বসে। নিম্নোক্ত ভার্বগুলোর পর জিরান্ড বসতে পারে, যেমন অ্যাভয়েড, ফিল, লাইক, মাইন্ড, রিস্ক, ডিলে, গিভ আপ, মিস, স্পেন্ড, টাইম, মানি, ডিসলাইক, প্র্যাকটিস, সাজেস্ট, এনজয়, কিপ, পুট অফ, আন্ডারস্ট্যান্ড। যেমন আই ডিসলাইক ওয়ার্কিং আফটার 5 PM, উই এনজয় হাইকিং, উই স্টপ ওয়ার্কিং অ্যাট 6 o'clock, শি সাজেস্টেড গোয়িং ফর এ মুভি, ফারা কিপস টকিং অ্যাবাউট হার প্রবলেমস। তো আমরা দেখতে পাচ্ছি উক্ত ভার্বগুলোর পর জিরান্ড বসছে। Participle. A participle is a word formed from a verb which can be used as an adjective. অর্থাৎ পার্টিসিপল এমন এক ধরনের শব্দ যেটি ভার্ব থেকে উৎপত্তি হয় এবং যেটি বাক্যে এডজেক্টিভের ন্যায় কাজ করে। অন্যভাবে বলা যায়, পার্টিসিপল একাধারে ভার্ব প্লাস এডজেক্টিভের মতো কাজ করে। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি।
অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3, এবং পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সমস্ত পার্টিসিপল বাক্যে এডজেক্টিভের মতো কাজ করে। অনেকেই প্রশ্ন করে থাকে পার্টিসিপল এবং জিরান বাক্যে চেনার উপায় কি? খুব সহজ একটি পদ্ধতিতে আমরা এটি নির্ণয় করতে পারি। পার্টিসিপলের আগে, ঠিক আগে বা পরে অবশ্যই নাউন থাকবে, আর জিরান্ডের ঠিক আগে বা পরে নাউন থাকবে না। অর্থাৎ একটি আইএনজি যুক্ত ভার্বের আগে বা পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটি পার্টিসিপল, আর যদি না থাকে তাহলে সেটি জিরান্ড। আমরা খুব সহজেই এই সূত্রটি প্রয়োগ করে জিরান্ড এবং পার্টিসিপলকে আলাদা করতে পারি। কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। Causative verbs are used to indicate that one person causes a second person to do something for the first person. অর্থাৎ যে ভার্ব অপর কারো কোনো কাজ করার কারণ ঘটানো বোঝায় তাকে কজেটিভ ভার্ব বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টেক নেওয়া, কিন্তু গিভ দেওয়া, ইট খাওয়া, ফিড খাওয়ানো, লার্ন শেখা, টিচ শেখানো, নো জানা, ইনফর্ম জানানো, সি দেখা, শো দেখানো। যেমন আমি যদি একটি উদাহরণের ক্ষেত্রে দিকে তাকাই, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। কিন্তু যদি বলা হয় আই টিচ ইংলিশ, তাহলে এটার অর্থ হচ্ছে আমি ইংরেজি শিখাই। একটা নিজের জন্য করি, আরেকটা অন্যের জন্য করি। অর্থাৎ আমি ইংরেজি শিখাই, কার জন্য শিখাই? স্টুডেন্টদের জন্য শিখাই। তাহলে শিখানোর কাজটা আমি করছি, কিন্তু নিজের জন্য না, অন্যের জন্য। 2 নম্বর উদাহরণে খেয়াল করি, যে সকল ভার্ব পজিটিভ নেই সেই সকল ভার্ব কি পজিটিভ হিসেবে বাক্যে বসতে পারে? হ্যাঁ, বসতে পারে। আমরা দ্বিতীয় উদাহরণে দেখি আই ওয়াক, আমি হাঁটি। কিন্তু যদি বলা হয় আই ওয়াক এ বেবি, আমি একটি শিশুকে হাঁটাই, তাহলে প্রথম বাক্যের ওয়াক আর দ্বিতীয় বাক্যের ওয়াক কোনো পরিবর্তন না থাকলেও এখানে দ্বিতীয় বাক্যের ওয়ার্কটি পজিটিভ ভার্ব রূপে বসেছে। তো এ থেকে আমরা বুঝতে পারতেছি যে পরিবর্তন ছাড়াও পজিটিভ ভার্ব বাক্যে বসতে পারে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সকল ভার্বের পজিটিভ ভার্ব নাই সে সকল ভার্বকে পজিটিভ করতে হলে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প ইত্যাদি দিয়ে পজিটিভ করতে হবে। তো এই ক্ষেত্রে সাবজেক্ট বসানোর কিছু নিয়ম আছে যা খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে একটি প্রশ্ন থাকে। সাবজেক্ট প্লাস লেট, মেক, হেল্প যদি পজিটিভ ভার্ব রূপে কাজ করে এবং এরপর যদি ব্যক্তি বা বস্তুবাচক শব্দ থাকে তাহলে তার পরের ভার্বটি ভার্বের বেস ফর্ম হবে। যেমন টিচার্স মেড স্টুডেন্টস অবে দ্য স্কুল রুলস। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি যদি পজিটিভ ভার্ব রূপে কাজ করে এবং এরপর যদি কোনো বস্তুবাচক শব্দ থাকে তাহলে তার পরের ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই হ্যাভ দ্য রুম ক্লিনড, এখানে আই হ্যাভ পজিটিভ ভার্ব রূপে কাজ করছে, দ্য রুম বস্তুবাচক এবং তার পরের ভার্বটি ক্লিন, ক্লিনড পাস্ট পার্টিসিপল হয়েছে। সাবজেক্ট প্লাস গেট গট যদি পজিটিভ ভার্ব রূপে কাজ করে এবং এরপর যদি কোনো ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে তার পরের ভার্বটি ইনফিনিটিভ হবে। যেমন হি গট মি টু ওয়াশ দ্য শার্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি পজিটিভ ভার্ব রূপে কাজ করে এবং এরপর যদি কোনো ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে তার পরের ভার্বটি ভার্বের বেস ফর্ম হবে। যেমন রহিম হ্যাড রিতা ক্লিন দ্য রুম। Cognate object বা cognate verb. The definition of an intransitive verb is one that takes no object, but some can appear with a very limited object which is cognate with the verb itself. অর্থাৎ আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট নেই, কিন্তু কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব যদি সমজাতীয় অবজেক্ট গ্রহণ করে তখন তাকে কগনেট ভার্ব বলে। যেমন
হি ফট এ গুড ফাইট। এখানে ফট ভার্বটি তার সমজাতীয় একটি অবজেক্ট এ গুড ফাইট গ্রহণ করেছে, তাই ফট এক্ষেত্রে ইন্ট্রানজিটিভ ভার্ব না হয়ে কগনেট ভার্ব হিসেবে গণ্য হবে। Impersonal verb. An impersonal verb or sentence has the subject it and does not refer to a particular person or thing. অর্থাৎ ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে সবসময় ইট বসবে, এর সাবজেক্ট হিসেবে কখনো পার্সোনাল প্রোনাউন বসতে পারবে না, যেমন ইট রেইনস, ইট স্নোজ ইত্যাদি। রিফ্লেক্সিভ ভার্ব। A reflexive verb is used to indicate that the subject does something to or for himself or herself. In other words, it reflects the action of the verb back to the subject. Reflexive verbs always use reflexive pronoun. যেমন I do it myself। এখানে সাবজেক্ট আই যে ব্যক্তি, তার অবজেক্ট মাইসেলফ একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। কখনো কখনো রিফ্লেক্সিভ অবজেক্টটি উজ্জ থাকে, যেমন উই ফিড আওয়ারসেলফ অন রাইস, অর্থাৎ আমরা ভাত খেয়ে বাঁচি। এই বাক্যটিকে উই ফিড আওয়ারসেলফ অন রাইস এভাবে না বলে উই ফিড অন রাইস এভাবেও বলা যায়। রেসিপ্রোকাল ভার্ব। The two people or groups of people involved in the action are often mentioned as the plural subject of the verb, and the verb does not have an object. For example, John and Mary are good means that John are good with Mary and Mary are good with John. অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ব্যক্তি এমন একটি কার্যের মাঝে যুক্ত থাকে যেখানে এর সাবজেক্ট ও ভার্ব প্লুরাল হয় এবং উক্ত ভার্বের কোনো অবজেক্ট থাকে না, বরং রেসিপ্রোকাল প্রোনাউন হিসেবে ইচ আদার, ওয়ান অ্যানাদার এর অবজেক্ট রূপে বসে। অন্যভাবে বলা যায়, রেসিপ্রোকাল ভার্ব কতগুলো নাউন বা প্রোনাউনের মধ্যে পারস্পরিক ক্রিয়া ব্যক্ত করে। যেমন উই ইমব্রেসড ইচ আদার, এখানে আমরা একে অন্যকে আলিঙ্গন করছি, অর্থাৎ পারস্পরিক ক্রিয়া ব্যক্ত করা হচ্ছে। প্রিপোজিশনাল ভার্বস, দে আর মেড আপ অফ এ ভার্ব প্লাস প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনাল ভার্ব একটি ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে গঠিত হয়। প্রিপোজিশনাল ভার্বকে ভার্ব হতে প্রিপোজিশনকে আলাদা করা যায় না, যেমন দ্য ডগ ইজ লুকিং ফর ইউ, এটাকে আমরা দ্য ডগ ইজ লুকিং ইউ ফর এভাবে লিখতে পারবো না। ফ্রেজাল ভার্ব, এ টাইপ অফ ভার্ব ফ্রেজ দ্যাট মে নট হ্যাভ এ লিটারাল মিনিং। Phrasal verb in English tend to be idioms and are often avoided in formal writing. এগুলো বিশ্লেষণে দেখা যায় ফ্রেজাল ভার্বের কোনো আক্ষরিক অর্থ নেই, এগুলো ইডিয়মস হিসেবে বাক্যে বসে। ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব সাধারণত ব্যবহার করা হয় না। Sometimes a verb is attached to other words that assist it. Word groups consisting of a verb and its helpers are called verb phrase. অর্থাৎ যখন কোনো ভার্ব অন্য কোনো শব্দ দ্বারা যুক্ত হয়ে একটি ভার্ব ফ্রেজ গঠন করে তখন তাকে ফ্রেজাল ভার্ব বলে। যেমন গেট আপ, ব্রেক ডাউন, পুট অফ, টার্ন ডাউন ইত্যাদি। কিছু কিছু ফ্রেজাল ভার্ব ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কিছু কিছু ফ্রেজাল ভার্ব ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কোয়াসি-প্যাসিভ ভার্ব। Quasi-passive verb is when the subject on whom the action is done looks like it is doing the action, or a verb is called quasi-passive when its usage looks almost passive, however actually it's active. অর্থাৎ quasi-passive verb অ্যাক্টিভে থাকা অবস্থায় প্যাসিভের মতো অর্থ প্রকাশ করে। যেমন কাইট ফ্লাইজ হাই, ঘুড়িটি উঁচুতে উড়ছে। এখানে প্রশ্ন হচ্ছে ঘুড়ি কি নিজে উড়তে পারে? না, ঘুড়ি নিজে উড়তে পারে না, ঘুড়িকে কেউ উড়াচ্ছে। তাহলে আমরা বলতে পারি কাইট ফ্লাইজ হাই বাই সামওয়ান, অর্থাৎ কারো দ্বারা ঘুড়িটি উড়ছে। তাই ফ্লাইজ এই বাক্যে কোয়াসি-প্যাসিভ ভার্ব। এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, তা হচ্ছে you will notice that in coercive voice non-living objects are doing some action. অর্থাৎ কোয়াসি-প্যাসিভ যুক্ত বাক্যে সাবজেক্টটি সবসময় নন লিভিং অবজেক্ট হবে। যেমন
হানি টেস্ট সুইট, রাইস সেলস চিপ ইত্যাদি। এখানে হানি, রাইস সবগুলোই নন লিভিং অবজেক্ট। ইনকোয়াটিভ ভার্ব। An inquisitive verb, sometimes called an inceptive verb, shows a process of beginning or becoming. অর্থাৎ ক্রিয়ার আরম্ভসূচক ক্রিয়াকে ইনকোয়াটিভ ভার্ব বলে। যেমন গেট, বিকাম, গ্রো, কাম, গো, টার্ন, ফল, রান, ওয়ার ইত্যাদি। আই এম গ্রোয়িং ওল্ডার অ্যান্ড ওল্ডার, শি গট টায়ার্ড। এক্ষেত্রে গ্রোয়িং গট ইনকোয়াটিভ ভার্ব। Verb of perception. Refer to those verbs which are used to talk about sensing. অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়গুলোকে যে ভার্ব দিয়ে প্রকাশ করা হয় সে ভার্বগুলোকে ভার্ব অফ পারসেপশন বলে। যেমন সি, লুক, ওয়াচ, নোটিস, অবজার্ভ, হিয়ার, লিসেন, টেস্ট, স্মেল, টাচ, ফিল, সেন্স ইত্যাদি। ভার্ব অফ পারসেপশন দুইভাবে বাক্যে বসে। একটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ আকারে, আরেকটি হচ্ছে পার্টিসিপল আকারে। একটি পুরো ঘটনা শোনা বা দেখার পর আমরা ভার্ব অফ পারসেপশনে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন আই স হিম ক্রস দ্য রোড। আবার একটি চলমান ঘটনা শোনা বা দেখার পর আমরা ভার্ব অফ পারসেপশনে পার্টিসিপল ব্যবহার করি। যেমন আই স হিম ক্রসিং দ্য রোড। Stative verbs বা non-action verbs. Some verbs can be used in the present progressive because they are not actions. They express sensory experience, opinions, emotions and intellectual state. অর্থাৎ কিছু ভার্ব প্রেজেন্ট প্রোগ্রেসিভ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, কারণ তারা কোনো অ্যাকশন ভার্ব নয়। এই ভার্বগুলো মূলত ইন্দ্রিয়, অভিজ্ঞতা, মতামত, আবেগ, বুদ্ধিমত্তা ইত্যাদি প্রকাশ করে। তাই এই ভার্বগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয় না এবং এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয় না। যেমন আই এম লাভিং মাই ফ্রেন্ড, এই বাক্যে যেহেতু লাভ একটি ইমোশনকে প্রকাশ করছে তাই এটি অ্যাকশন ভার্ব নয়। তাই এর সঠিক ফর্ম হচ্ছে আই লাভ মাই country. Event verb, also known as dynamic or action verb, refer to events, happenings that begin and end at a definite time. These events can be activities or momentary actions. These verbs can be used in all English tenses. অর্থাৎ ইভেন্ট ভার্ব এক ধরনের অ্যাকশন ভার্ব যা কোনো ঘটনাকে উল্লেখ করে এবং কখন শুরু হলো এবং শেষ হলো তার সময়কে উল্লেখ করে এবং এই ভার্বগুলো টেন্স দ্বারা পরিবর্তিত হয়। এখানে উদাহরণগুলো যদি আমরা লক্ষ্য করি, জ্যাক বিল্ড এ বিউটিফুল হাউস বাই দ্য বিচ। এখানে বিল্ড এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অর্থাৎ এটি অ্যাকশন ভার্ব রূপে বাক্যে বসেছে এবং বাড়িটি কখন নির্মিত হয়েছে এবং কখন শেষ হয়েছে তার একটি সময় এই বাক্যে উল্লেখ রয়েছে, কারণ এখানে বিল্ড অতীত সময়কে নির্দেশ করছে। যেহেতু এই বাক্যে বিল্ড একটি ইভেন্ট বা ঘটনাকে বর্ণনা দিচ্ছে তাই বিল্ড এই বাক্যে ইভেন্ট ভার্ব। রেগুলার ভার্বস বা উইক ভার্বস। রেগুলার ভার্বস ইন দ্য সিম্পল পাস্ট end in ed. If the base form ends in e, add only d. If the base form ends in y, after a consonant change the y to I and add ed. অর্থাৎ রেগুলার ভার্বকে সিম্পল পাস্ট বা পাস্ট পার্টিসিপল করতে হলে ডি বা ইডি যোগ করতে হয়। যে সকল ভার্বের শেষ অক্ষরটি ই সে সকল ভার্বকে পাস্ট ফর্ম করতে হলে তার পরিবর্তে ডি বসাতে হয় এবং যে সকল ভার্বের লাস্ট অক্ষরটি ওয়াই সে সকল ভার্বকে পাস্ট বা পাস্ট পারফেক্ট করতে হলে ওয়াই এর পরিবর্তে আই বসাতে হয় এবং এরপর ইডি যোগ করতে হয়। যেমন শি মুভড ব্যাক টু কেনিয়া, অর্থাৎ এখানে মুভ ডি এর আগের অক্ষরটি ই তাই তারপরে ডি যুক্ত হয়েছে। কিন্তু যদি বলা হতো যে স্টাডি, তাহলে স্টাডি ওয়াই উঠে যে এখানে স্টাডি ওয়াই এর পরিবর্তে আই বসেছে এবং পরে ইডি যুক্ত হয়েছে। ইরেগুলার ভার্বস বা স্ট্রং ভার্ব, দে আর ভার্বস that don't use the ending
ed to conjugate in simple past or past participle. They change to a new verb or keep the same word. অর্থাৎ যে সকল ভার্ব পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে পরিবর্তনের সময় ইডি যুক্ত হয় না সে সকল ভার্বকে ইরেগুলার ভার্ব বলে। অন্যভাবে বলা যায় যেসব ভার্বের অন্তঃস্থিত ভায়োলের পরিবর্তনের মাধ্যমে বা শেষে এন ইএন যোগ করে পাস্ট বা পাস্ট পার্টিসিপল করা হয় তাকে ইরেগুলার ভার্ব বলে। যেমন রাইট, রোট, রিটেন। এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্টে রাইট এর মাঝখানে আই ভায়োলটি সিম্পল পাস্টে যে ওতে পরিবর্তিত হয়েছে এবং পাস্ট পার্টিসিপলে যে ইএন যুক্ত হয়েছে। এভাবে মূলত ইরেগুলার ভার্ব গঠন হয়। এছাড়া যে সকল ভার্ব পরিবর্তন হয় না, যেমন সেট, সেট, সেট বা পুট, 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 কাট, কাট, কাট ইত্যাদি ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব হিসেবে গণ্য হয়। তো এরই সাথে শেষ করছি ভার্ব নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভার্ব নিয়ে যে কোনো সমস্যা দূর করার ক্ষেত্রে সহায়ক হবে। আমাদের ফেসবুক পেজ এনডিসিএম অনলাইন ক্লাস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিসার্চ ক্লাবে আরও বিশ্লেষণধর্মী বিষয়বস্তু নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। সকলের শুভকামনায় আমি মাহমুদুল হাসান, নটরডেম কলেজ, ময়মনসিংহ।